নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন না সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। তবে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। 2017 সালে ট্রাম্পের প্রথম মেয়াদের অভিষেক অনুষ্ঠানে মিশেল উপস্থিত থাকলেও এবার উপস্থিত না থাকার কারণ জানাননি। এদিকে দায়িত্ব গ্রহণের আগে নেভাল অবজারভেটরি ভ্রমণের জন্য নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাননি বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা উপস্থিত থাকবেন। তবে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা সেখানে উপস্থিত থাকবেন না বলে তার অফিস এক বিবৃতিতে জানিয়েছে। এই অনুষ্ঠানে তার উপস্থিত না থাকার কারণ জানা যায়নি, তবে অন্য জীবিত প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিরা অংশ নেবেন বলে জানা গেছে। গত সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানেও মিশেল অংশ নেননি, তবে সেখানে ট্রাম্পের পাশে দেখা গেছে বারাক ওবামাকে। ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে দেওয়া বক্তব্যে ট্রাম্পকে কঠোর বর্ণবাদী ও মিথ্যাবাদী আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন মিশেল ওবামা। মিশেল ওবামা হিলারি ক্লিন্টনের মতো রাজনীতির সঙ্গে যুক্ত নন। ওই অনুষ্ঠানে তিনি আরো বলেন, ডোনাল্ড ট্রাম্প উচ্চ শিক্ষিত সকল কৃষ্ণাঙ্গদের জন্য হুমকি। অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং সহ আরো কয়েকটি দেশের প্রধানদের আমন্ত্রণ জানিয়েছে রিপাবলিকান পার্টি, তবে তারা উপস্থিত থাকবেন কিনা তা স্পষ্ট নয়। এছাড়া টেসলার সিও ইলন মাস্ক, মেটার সিও মার্ক জাকারবার্গ ও অ্যামাজনের চেয়ারম্যান জেফ বেজোস অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন এবং তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এর আগে 2021 সালে প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ছিলেন না সেই অনুষ্ঠানে। এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও সেকেন্ড লেডি ওশা ভ্যান্সকে ভাইস প্রেসিডেন্ট বাসভবন নেভাল অবজারভেটরি ভ্রমণের জন্য আমন্ত্রণ জানাননি ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। নির্বাচনী প্রচার অনুষ্ঠানে কামালা হ্যারিসকে ওয়াশিংটন ডিসির আবর্জনা বলে মন্তব্য করেছিলেন জেডি ভ্যান্স। 2016 সালের নির্বাচনের পর নেভাল অবজারভেটরিতে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তৎকালীন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দেখা করেন। সে সময় তারা একসাথে দুপুরের খাবার খাওয়ার পর বাসভবন পরিদর্শন করেন। রাজনীতিতে মুষ্টিমেয় ধনীর ব্যাপক প্রভাব দেশের গণতন্ত্রকে হুমকিতে ফেলছে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার ওভাল অফিস থেকে বিদায়ী ভাষণে বাইডেন বলেন, ধনীরা আমেরিকার রাজনীতিতে এখন দাপট দেখাচ্ছেন। তাদের ক্ষমতা নিয়ন্ত্রণ করা না গেলে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাই হুমকিতে পড়ে যাবে। মৌলিক অধিকার হারাবে দেশের সাধারণ মানুষ। 19 মিনিটের বিদায়ী ভাষণে প্রেসিডেন্ট বাইডেন তার শাসনামলের সাফল্য গাথার চেয়ে নানা বিষয়ে জনতাকে সতর্ক করেছেন। ধনীদের পাশাপাশি সামাজিক মাধ্যমে ঢালাও বিভ্রান্তিকর তথ্যের চর্চাকেও অশনি সংকেত হিসেবে উল্লেখ করেছেন তিনি। হোয়াইট হাউসে 4 বছর এবং ওয়াশিংটন ডিসিতে প্রায় অর্ধ শতাব্দী সময় পার করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার রাত 8টার দিকে আপাত বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবনের ইতি ঘোষণা করলেন তিনি। ওভাল অফিসের রেজলিউট ডেস্ক থেকে শেষবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এক মেয়াদের ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট। শুরুতেই হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হওয়ার ঘটনাকেই তার প্রশাসনের কৃতিত্ব বলে দাবি করেন। এরপর স্ট্যাচু অব লিবার্টির প্রসঙ্গ টেনে এনে জানান, বিভিন্ন দেশ থেকে আসা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমেরিকা বহু পথ এবং বহু মতের এক মিলন মেলা। স্ট্যাচু অব লিবার্টি যেমন ঝড় ঝঞ্ঝা মোকাবেলা করে টিকে আছে, তেমনি ভবিষ্যৎ পথ চলায় যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আমেরিকাকেও তার বৈচিত্র্য ধরে রাখতে হবে। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ধনিক শ্রেণী। বাইডেন সতর্ক করে বলেছেন, রাজনীতিতে মুষ্টিমেয় ধনীর ব্যাপক প্রভাব দেশের গণতন্ত্রকেই হুমকিতে ফেলেছে। বাইডেন আরও বলেন, ধনীরা আমেরিকার রাজনীতিতে বর্তমানে দাপট দেখাচ্ছেন। তাদের ক্ষমতা নিয়ন্ত্রণ করা না গেলে পুরো গণতান্ত্রিক ব্যবস্থায় হুমকিতে পড়ে যাবে, আর এর ফলে জনগণ তাদের মৌলিক অধিকার হারাবে, সামাজিক ভারসাম্য বিনষ্ট হবে, দেখা দেবে বিশৃঙ্খলা। এর আগেও ধনীরা দেশের রাজনীতিতে আস্থা নষ্ট করেছে বলে উল্লেখ করেন বাইডেন। বলেন, 100 বছর আগে বিত্তবানরা যে অপরাধ করেছিল সে সময় তাদের শাস্তির আওতায় আনতে না পারা একটি ব্যর্থতা ছিল, যা জনতাকে দীর্ঘদিন ভুগিয়েছে। বাইডেন নাম উল্লেখ না করলেও তিনি যে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সখ্যতার দিকে ইঙ্গিত করেছেন তা বেশ স্পষ্ট। কারণ আসন্ন প্রশাসনে মাস্কের প্রভাবে এর মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। এছাড়া এই তালিকায় মেটা কর্ণধার মার্ক জাকারবার্গ রয়েছেন।
এদিন 19 মিনিটের ফেয়ারওয়েল অ্যাড্রেসে বাইডেন তার 4 বছরের শাসনামলের সাফল্যগাথার চেয়ে নানা বিষয়ে জনতাকে সতর্ক করেছেন। ধনীদের পাশাপাশি সামাজিক মাধ্যমে ঢালাও বিভ্রান্তিকর তথ্যের চর্চাকেও অশনি সংকেত হিসাবে উল্লেখ করেছেন। এর মাঝেই ফ্যাক্ট চেকিং বাদ দেওয়ার উদ্যোগ পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিদায়ী প্রেসিডেন্ট। বাইডেন বলেন, সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। দেশের প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে চলবে নাকি তাতে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। দেশের গৌরব উজ্জ্বল গণতান্ত্রিক ইতিহাস পুরো বিশ্বেই অনুকরণীয় বলে দাবি করেন তিনি। বলেন, এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে, তবেই মাথা উঁচু করে আমেরিকা প্রতিষ্ঠিত থাকবে। দীর্ঘদিন সেনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান ছিলেন জো বাইডেন, কিন্তু রাষ্ট্রের প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়ে পররাষ্ট্র নীতিতে তেমন সুবিধা করতে পারেননি। সিএনএনের সবশেষ জরিপ বলছে, কূটনীতিতে বিস্তর অভিজ্ঞতা থাকলেও মাত্র 32% মানুষ বিদায়ী প্রেসিডেন্টকে বিদেশ নীতিতে সফল বলছেন। অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলে জাস্টিস ডিপার্টমেন্টকে দলীয় প্রভাব মুক্ত করবেন বলে জানিয়েছেন পেম বন্ডি। বুধবার সেনেটে মনোনয়ন অনুমোদনের শুনানিতে ডেমোক্র্যাটদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। বন্ডি অভিযোগ করেন, গত 4 বছর ডিওজেকে মারাত্মকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, যার সবচেয়ে বড় শিকার হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটিক সেনেটররা বন্ডিকে এই পদের যোগ্য মনে না করলেও রিপাবলিকানরা তাকে যোগ্যতম মনে করছেন। সেনেটে দেশের পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্যাম বন্ডির নিয়োগ চূড়ান্তের শুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবারের এই শুনানিতে ডেমোক্রেটিক সেনেটররা তাকে প্রশ্নবাণে জর্জরিত করেন। তবে রিপাবলিকান সেনেটর চাক গ্রাসলি বলেছেন, তিনি আশা করেন নিয়োগ চূড়ান্ত হওয়ার পর বন্ডি জাস্টিস ডিপার্টমেন্টকে রাজনৈতিক প্রভাব মুক্ত করবেন। তার বক্তব্যের জবাবে বন্ডি জাস্টিস ডিপার্টমেন্টের নিরপেক্ষতা রক্ষায় সর্বাত্মক চেষ্টার অঙ্গীকার করেন। ডেমোক্রেটিক সেনেটর ডিক ডারবিন বলেন, একজন অ্যাটর্নি জেনারেলের প্রধান দায়িত্ব যে কোনো পরিস্থিতিতে দেশের সংবিধান সমুন্নত রাখা। ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তির অধীনে থেকে বন্ডি সে কাজ ঠিকমতো করতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন করেন ডারবিন। এছাড়া ক্যাপিটল হিলে হামলার মামলায় সাজাপ্রাপ্তদের ক্ষমার বিষয়ে বন্ডির মনোভাবের বিষয়ে জানতে চান সেনেটর ডারবিন। জবাবে বন্ডি বলেন, ক্ষমার বিষয়টি প্রেসিডেন্টের এখতিয়ার। সেনেটর শেলডন হোয়াইট হাউস জানতে চান, জাস্টিস ডিপার্টমেন্ট তালিকা ধরে ট্রাম্পের শত্রুদের পেছনে লাগবে কিনা। জবাবে বন্ডি অভিযোগ করেন, গত 4 বছর ধরে জাস্টিস ডিপার্টমেন্ট চিহ্নিত ব্যক্তিদের হয়রানি করছে, যার সবচেয়ে বড় শিকার ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান সেনেটর লিন্ডসি গ্রাহাম মনে করেন, অ্যাটর্নি জেনারেল পদে প্যাম বন্ডিকে বেছে নিয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। অন্যদিকে ডেমোক্রেটিক সেনেটর এমি ক্লোবুশার প্যাম বন্ডির কাছে নিশ্চয়তা চান, তিনি নিয়োগ পেলে জাস্টিস ডিপার্টমেন্টের যে কোনো তদন্তে হোয়াইট হাউসের হস্তক্ষেপ শক্ত হাতে দমন করবেন। জবাবে বন্ডি বলেন, তিনি জাস্টিস ডিপার্টমেন্টের স্বাধীনতায় বিশ্বাস করেন। লিজ চেইনির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে কিনা জানতে চান সেনেটর অ্যাডাম শিফ। তবে তার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো তর্কে জড়ান বন্ডি। চায়নার উপর নির্ভরশীলতা কমিয়ে আমেরিকার স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। বুধবার সিনেটের শুনানিতে তিনি একথা জানান। সেনেটর রুবিও বলেন, দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে বিশ্বকে নতুনভাবে নেতৃত্ব দেওয়ার সময় এসেছে। শুনানিতে মার্কো রুবিওকে উদ্দেশ্য করে সেনেট কমিটি অন ফরেন রিলেশনসের চেয়ার জিম রিশ বলেন, আগামী প্রশাসন রাজনৈতিক কারণে কোনো আন্তর্জাতিক উদ্যোগ থেকে সরে আসতে পারবে না। ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে দ্বিদলীয় সমঝোতার কথা স্মরণ করিয়ে দেন ডেমোক্রেটিক সেনেটর জিন শাহিন। দেশের বেশিরভাগ মানুষের কষ্টার্জিত অর্থ ব্যয় করে বিশ্বব্যাপী অহেতুক দাতব্য কার্যক্রম থেকে স্টেট ডিপার্টমেন্টকে সরিয়ে আসতে হবে বলে সেনেট শুনানিতে অভিমত প্রকাশ করেন সেনেট কমিটি অন ফরেন রিলেশনসের চেয়ার জিম রিশ। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত স্টেট সেক্রেটারি মার্কো রুবিওকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিগত প্রশাসন আদর্শগত এবং রাজনৈতিক কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক উদ্যোগ থেকে সরে এসেছিল। আগামী প্রশাসনের কাছে তিনি এমনটি আশা করেন না বলে জানান। সদ্য মনোনয়নপ্রাপ্ত স্টেট সেক্রেটারিকে নেটো সহ অন্যান্য মিত্র দেশগুলোর সাথে সম্পর্ক নিয়ে কার্যকর পরিকল্পনার আহ্বান জানান ডেমোক্রেটিক সেনেটর জিন শাহিন। তিনি আশা করেন ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে হাউস এবং সেনেটের দ্বিদলীয় সমঝোতার মাধ্যমে গৃহীত সিদ্ধান্তগুলো আগামী প্রশাসন মেনে চলবে। ফরেন রিলেশনস কমিটির র্যাঙ্কিং মেম্বার ডেমোক্রেটিক সেনেটর জেফ মার্কলি বলেন, তিব্বত এবং উইঘুরে চায়নার আগ্রাসী এবং দমনমূলক নীতি নিয়ে স্টেট ডিপার্টমেন্টের অবস্থান পরিষ্কার করা জরুরি। তাইওয়ানকে কেন্দ্র করে চায়নার উত্তেজনা সৃষ্টির বিরুদ্ধে কোন ধরনের কূটনৈতিক তৎপরতা চলবে তার দিক নির্দেশনাও নতুন করে হাজির করা উচিত বলে মনে করেন তিনি। শুনানিতে চায়নার উপর নির্ভরশীলতা কমিয়ে আমেরিকার স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান ট্রাম্প মনোনীত স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। তিনি বলেন, চায়নার আধিপত্য বিশ্বের বেশিরভাগ দেশকে অসম
অর্থনৈতিক যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে বিশ্বকে নতুনভাবে নেতৃত্ব দেওয়ার সময় এসেছে বলেও জানান তিনি। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দেশের বেশিরভাগ মানুষ একটি শক্তিশালী পররাষ্ট্র নীতি আশা করে বলে জানান সেনেটর মার্কো রুবিও। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে আগামী প্রশাসন কাজ করবে বলেও জানান তিনি। নিউ ইয়র্ক সিটির মানসিকভাবে অসুস্থ গৃহহীনদের পুনর্বাসনে ব্রিজ টু হোম প্রকল্পের ঘোষণা দিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। গভর্নর ক্যাথি হোকুলের $1 বিলিয়ন বরাদ্দের ঘোষণার পর মেয়র মানসিক অসুস্থ গৃহহীনদের সুরক্ষায় এই উদ্যোগ নিলেন। $650 মিলিয়ন এই প্রকল্পের আওতায় ভুক্তভোগীদের চিকিৎসার পাশাপাশি খাবার ও বাসস্থানের ব্যবস্থাও করা হবে। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস এবং স্টেট গভর্নর ক্যাথি হোকুল যৌথভাবে মানসিক অসুস্থতার কারণে গৃহহীনদের সমস্যাকে প্রাধান্য দিচ্ছেন। সিটির সাবওয়েতে একের পর এক নাশকতা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নাগরিকদের মানসিক স্বাস্থ্য সংকট সমাধানে গভর্নর ক্যাথি হোকুল $1 বিলিয়ন একটি নতুন পরিকল্পনা প্রকাশ করেন। এদিকে বুধবার পৃথক এক অনুষ্ঠানে গৃহহীন ব্যক্তিদের মানসিক অসুস্থতায় সহযোগিতা দিতে $650 মিলিয়ন ব্রিজ টু হোম প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। এই পরিকল্পনার আওতায় 1000টি স্ট্রিট বেড যুক্ত করা হবে। এই বেডগুলির মাধ্যমে গুরুতর মানসিক সমস্যায় আক্রান্ত গৃহহীনদের অস্থায়ী আবাসন, 3 বেলা খাবার এবং আচরণগত স্বাস্থ্য সেবা দেয়া হবে এবং পরবর্তীতে তাদের স্থায়ী আবাসনে স্থানান্তরিত করা হবে। এ সময় উপস্থিত এনওয়াইসি হেলথ হসপিটালের সিইও ডক্টর মিচ ক্যাটস বলেন, বর্তমানে মানসিক অসুস্থ রোগীদের চিকিৎসার পর তাদের জন্য পর্যাপ্ত কোনো পুনর্বাসন সুবিধা নেই। তাই এই ধরনের উদ্যোগ তাদের জীবনযাত্রার মান উন্নত করবে বলে তিনি প্রত্যাশা করেন। এছাড়া 9টি সেফ হেভেন শেল্টার বেড এবং 100টি রানওয়ে অ্যান্ড হোমলেস ইউথ বেডস যোগ করা হবে। এই পরিকল্পনার উদ্দেশ্য শুধু গৃহহীনদের সহায়তা নয়, বরং জরুরি কক্ষে রোগীদের ভিড় কমানো এবং আশ্রয় কেন্দ্রের ব্যবহার কমিয়ে আনা। ঝোড়ো বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে গুরুতর দাবানলের ঝুঁকিতে রয়েছেন লস অ্যাঞ্জেলেসের আরও 6.5 মিলিয়ন বাসিন্দা। বাতাসের তীব্রতা বেড়ে যাওয়ায় আগুন আরও দূরে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ টড হোল বলেছেন, আগামী 24 ঘন্টায় বাতাসের গতি বর্তমানের চেয়ে ঘন্টা প্রতি আরও 10 মাইল বাড়তে পারে। ঝোড়ো বাতাস নিয়ন্ত্রণে না আসায় লস অ্যাঞ্জেলেসের কয়েক মিলিয়ন নাগরিকের জন্য জারি করা ফায়ার অ্যালার্টটি বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত রেখেছে আবহাওয়া কর্তৃপক্ষ। The danger has not yet passed, so please prioritize your safety. কম আর্দ্রতা ও দমকা বাতাসের কারণে আগুন আরো দূরে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। একই সঙ্গে দাবানল ছড়িয়ে পড়লে দ্রুত সরে যাওয়ার জন্য সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তারা। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ফেডারেল সহায়তা চেয়ে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির কাছে আবেদন করেছেন অন্তত 53,000 বাসিন্দা। ইতিমধ্যে $12 মিলিয়ন সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এর আওতায় পুড়ে যাওয়া জরুরি কাগজ ও পরিচয়পত্র নতুন করে নবায়নে সাহায্য করছেন স্বেচ্ছাসেবকরা। পাশাপাশি দেওয়া হচ্ছে মানসিক স্বাস্থ্যসেবা। এছাড়াও আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালু রেখেছেন ফায়ার ফাইটাররা। Moving through the area, going to every individual structure and searching it, looking for hazards, possibly searching for any victims that may not have made it out of the fire, and they will continue to do this until they cover the entire fire area. জনপ্রিয় রোলস বোল স্টেডিয়ামের বাইরে ক্যাম্প করে উদ্ধার কর্মীদের খাবারের ব্যবস্থাও করেছে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। লুটপাট ঠেকাতে আক্রান্ত এলাকাগুলোতে কারফিউ এখনো বহাল রয়েছে। নিয়ম অমান্য করলে গ্রেফতারও করছে পুলিশ। আবহাওয়াবিদরা বলছেন, চলতি সপ্তাহে উপত্যকা ও উপকূলীয় এলাকায় 35 মাইল এবং পাহাড়ে 55 মাইল বেগে দমকা হাওয়া বয়ে গেছে। আগামী 24 ঘন্টায় বাতাসের গতিবেগ আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন আবহাওয়াবিদ টেড হল। তবে সপ্তাহান্তে অবস্থার উন্নতি হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। লস অ্যাঞ্জেলেসের দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্যাসিফিক প্যালিসেডস এলাকায় শিক্ষার্থীরা স্কুলে ফিরতে শুরু করেছে। আগুনে পুড়ে যাওয়া প্যালিসেডস চার্টার এলিমেন্টারি স্কুল ব্রেন্টউডের এক স্কুলে বুধবার কার্যক্রম শুরু করেছে। দাবানলের ভয়াবহতা পেরিয়ে আবারও স্কুলে ফিরতে পেরে খুশি শিক্ষার্থী আর অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছে, দাবানলে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী আর স্কুল স্টাফদের মানসিক স্বাস্থ্যের যত্নের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দাবানলের ভয়াবহতা পেরিয়ে অবশেষে খুলেছে স্কুল। এভাবেই শিশুদের স্বাগত জানাচ্ছে স্কুল। আগুনে পোড়া লস অ্যাঞ্জেলেসের প্যালেসিডসে বেশ কিছুদিন পর একটু হাসির উপলক্ষ, তাই হাসির কমতি নেই শিশুদের মুখে। খুশি অভিভাবকেরাও। দাবানলে প্যালেসিডস চার্টার এলিমেন্টারি স্কুলের প্রায় অর্ধেক পুড়ে গেছে। তারপরও স্কুলে ফিরতে পেরে উচ্ছ্বসিত 6th গ্রেডের শিক্ষার্থী হার্পার আর 3rd গ্রেডের শিক্ষার্থী আর্লো। LAUSD সুপারিনটেন্ডেন্ট আলবার্তো কারভালহো জানান,
স্কুল বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী ট্রমার মধ্যে আছে। তাদের জন্য স্কুলে কাউন্সেলিং সাপোর্টের ব্যবস্থা করা হয়েছে। এ সময় প্রিন্সিপাল জুলিয়েট হারম্যান টেলিভিশনে নিজের স্কুল পুড়ে যাবার সংবাদ পাবার মুহূর্তটা স্মরণ করেন। তিনি উদ্বিগ্ন স্কুলের সেই সব শিশুদের জন্য যাদের স্কুল থেকে ফিরে যাবার বাড়িটি আর নেই। প্রিন্সিপাল হারমান জানান, স্কুল খুলে দেবার প্রথম দিনে দাবানলের কারণে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী আর স্কুলের স্টাফদের দিকে নজর রাখবেন তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।